বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। পূর্ববর্তী ক্লাসে আমরা 1.3.3 শিখন অভিজ্ঞতা টেক্সট 1 অংশটা কমপ্লিট করেছিলাম। আজ আমরা পরবর্তী অংশ অর্থাৎ টেক্সট 2টা কমপ্লিট করব। সকলেই মন দিয়ে ভিডিওটা দেখবে এবং নোট খাতাটি সঙ্গে রাখবে। যারা ভিডিওটি নতুন দেখছো তাদের প্রতি রিকোয়েস্ট, তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ভার্চুয়াল স্কুলের এই পেজটিকে ফলো করে দিও। আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক গ্রুপে সংযুক্ত হয়ে যেও, যাতে পরবর্তী বিষয়গুলো সম্পর্কে সকল আপডেট এবং আমার সাথে সরাসরি তোমরা সংযুক্ত হতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেইটা আমরা একটু দেখে নিই। আরেকটা কথা বলে রাখি, অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে আশা করি তারাও উপকৃত হবে। তাহলে দেখি আজ আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো চিত্রে তোমরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ তার সম্পর্কে কি তোমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা বা ধারণা আছে কিনা সেই বিষয়ে আগে একটু মনে মনে চিন্তা করে নাও যে এই ভদ্রলোককে। অনেকেই হয়তো জানো যে পৃথিবীতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নামে একটি দেশ আছে এবং সেই দেশের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন তিনি। যারা তাকে পূর্ব থেকে জানো বা চেনো তারা তো জানোই, আর যারা নতুন তাদের জন্য বলছি যে এই ব্যক্তি হলেন থিওডোর রুজভেল্ট। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী ছিলেন। তো চলো দেখি তার সম্পর্কে এই টেক্সটে কি আলোচনা করা হয়েছে। তো খেয়াল করো, আমরা তোমাদের সুবিধার জন্য পুরো টেক্সটটিকে একটু বড় করে নেব যাতে আমাদের পড়তে, পড়াতে এবং বুঝতে সুবিধা হয়। তো কি লিখেছে দেখি এখানে। টেক্সট 2, Theodore Roosevelt is best known as the 26th President of the United States. Theodore Roosevelt মার্কিন যুক্তরাষ্ট্রের 26তম প্রেসিডেন্ট হিসেবে সমধিক পরিচিত। বেস্ট নোন মানে সমধিক পরিচিত। বাট দিস ডাইনামিক মাল্টি ট্যালেন্টেড, কথাগুলো খেয়াল করো, এই ডাইনামিক, মাল্টি ট্যালেন্টেড, ক্যারিশম্যাটিক, ঠিক আছে, এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। অর্থাৎ এই পার্সোনালিটি বা এই ব্যক্তিকে কোন কোন বিশেষণে ভূষিত করা যায় সেই বিষয়ে এখানে কিন্তু কথা বলা হয়েছে বা আলোচনা করা হয়েছে। তো এখানে কি বলা হচ্ছে, বাট দিস ডাইনামিক মানে প্রগতিশীল, লিখে নিও, ডাইনামিক মানে হলো প্রগতিশীল, মাল্টি ট্যালেন্টেড মানে বহুমুখী প্রতিভার অধিকারী, ক্যারিশম্যাটিক, ক্যারিশম্যাটিক মানে যার মধ্যে কি যে মানুষকে বিমোহিত করার ক্ষমতা আছে, এটাকে বলা হয় ক্যারিশম্যাটিক। ম্যান বিকেম এ হিরো টু মিলিয়নস অফ আমেরিকানস, তিনি লক্ষ লক্ষ মানুষের হিরো বা নায়কে পরিণত হতে পেরেছিলেন। কেন? ফর ম্যানি আদার রিজনস, আরও নানা কারণ আছে যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই 26তম প্রেসিডেন্ট তিনি অনেক অনেক লক্ষ লক্ষ আমেরিকানের হিরো বা নেতায় পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন একজন প্রগতিশীল, একজন বহুমুখী প্রতিভার অধিকারী এবং একজন ক্যারিশমেটিক লিডার বা নেতা। ঠিক আছে। Theodore Roosevelt gave his citizenship in a Republic speech on April 23, 1910. 1910 সালের 23শে এপ্রিল থিওডোর রুজভেল্ট একটি স্পিচ বা ভাষণ দিয়েছিলেন। তো সেই স্পিচ বা ভাষণটার নাম হচ্ছে সিটিজেনশিপ ইন এ রিপাবলিক, অর্থাৎ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রে সিটিজেনশিপ বা নাগরিকত্ব কেমন হতে হবে, নাগরিকরা কেমন হবে সেই বিষয়ে তিনি একটি ভাষণ দিয়েছিলেন। অ্যাট দি সরবন ইন প্যারিস, ঠিক আছে, তিনি প্যারিসের সরবনে এই বিষয়ে একটি ভাষণ দিয়েছিলেন। দ্য স্পিচ ইজ ফেমাস ফর রুজভেল্টস থটস অ্যাবাউট দ্য ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তোমরা জানো যে ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস এই কথাটির মানে হলো যে দায়িত্ব এবং কর্তব্য। তো দি স্পিচ ইজ ফেমাস ফর রুজভেল্টস থটস, এই যে স্পিচ বা বক্তৃতাটা বিখ্যাত কি কারণে, সেটা হচ্ছে রুজভেল্টের চিন্তা ভাবনার কারণে। কোন বিষয়ে চিন্তা ভাবনা? অ্যাবাউট দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ দায়িত্ব এবং অধিকার সম্পর্কে তিনি যা চিন্তা ভাবনা করতেন। এখন প্রশ্ন আসে, কার দায়িত্ব আর অধিকার? অফ বোথ দ্য স্টেট টু সিটিজেন্স অ্যান্ড সিটিজেন্স টু স্টেট। স্টেট টু সিটিজেন্স এই কথার মানে হচ্ছে যে রাষ্ট্র নাগরিকের প্রতি কি কি দায়িত্ব পালন করবে, অ্যান্ড সিটিজেন্স টু স্টেট মানে হচ্ছে নাগরিকরা রাষ্ট্রের প্রতি কি কি দায়িত্ব পালন করবে। এই বিষয়ে তিনি তার চিন্তা ভাবনা
এই যে প্যারিসের যে সরবনে তিনি যে ভাষণটি দিয়েছিলেন 1910 সালের 23শে এপ্রিল, সেখানে তিনি তার এই চিন্তাভাবনাগুলো তুলে ধরেছিলেন। দ্য স্পিচ এমফাসাইজ মানে হচ্ছে গুরুত্ব আরোপ করা বা জোর দেওয়া। তো বলা হচ্ছে এই বক্তৃতায় গুরুত্ব আরোপ করা হয়েছিল কিসের উপরে? দ্য ইম্পর্টেন্স অফ অ্যাকশন অ্যান্ড স্ট্রাইভিং টুয়ার্ডস ওর দি গোল ইন লাইফ ওভার আইডল ক্রিটিসিজম, লেজিনেস অ্যান্ড ইন অ্যাকশন। তোমাদের জন্য হয়তো কথাটা একটু লম্বা হয়ে গিয়েছে, আমি একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের যে থিওডোর রুজভেল্ট তিনি যে বিষয়ের উপরে তার বক্তৃতায় গুরুত্ব আরোপ করেছিলেন সেটা কি, সেই বিষয়ে এখানে বলা হয়েছে। সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ অ্যাকশন, কাজের প্রয়োজনীয়তা। ইম্পর্টেন্স মানে প্রয়োজনীয়তা, যে কাজ করা কেন প্রয়োজন। ইম্পর্টেন্স অফ অ্যাকশন অ্যান্ড স্ট্রাইভিং টুয়ার্ডস ওর দি গোল। এই কথাটার মানে কি? স্ট্রাইভ মানে হচ্ছে চেষ্টা করে যাওয়া, আর ওর দি গোল মানে হচ্ছে এমন কোনো লক্ষ্য পূরণের জন্য চেষ্টা করে যাওয়া যেটা আসলে অনেক বড় কোনো লক্ষ্য। ঠিক আছে? তাহলে থিওডোর রুজভেল্ট তার বক্তৃতার মাধ্যমে গুরুত্ব আরোপ করেছিলেন যে কোনো একটি বড় লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, ইন লাইফ ওভার আইডল ক্রিটিসিজম মানে জীবনে কোনো বড় লক্ষ্য অর্জনের জন্য কাজ করাটা কত গুরুত্বপূর্ণ। ওভার আইডল ক্রিটিসিজম, অনেকে আসে কোনো কাজ করে না, বসে বসে শুধু সমালোচনা করে, এইটাকেই বলা হচ্ছে আইডল ক্রিটিসিজম, অলস সমালোচনা। লেজিনেস মানে অলসতা, অ্যান্ড ইনঅ্যাকশন কোনো কাজ না করে বসে থাকা। ইনঅ্যাকশন মানে হলো কোনো কাজ না করে বসে থাকা। তো এইগুলোর চাইতে কোনো একটি সুনির্দিষ্ট মানে লক্ষ্য অর্জনে কাজ করে যাওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ অলসভাবে বসে না থেকে, অলসভাবে অন্যের সমালোচনা না করে, ঠিক আছে, তারপরে হচ্ছে অলসতা না দেখে কোনো একটা বৃহত্তর স্বার্থ বা লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটি বোঝানোর জন্যই আমাদের থিওডোর রুজভেল্ট কি করেছিলেন, এই বক্তৃতাটা দিয়েছিলেন। এরপরে দেখি কি আছে। এ কান্ট্রিজ সাকসেস এ কান্ট্রিজ সাকসেস রুজভেল্ট স্টেটেড। স্টেট মানে বিবৃত করা, আর স্টেটেড মানে বিবৃত করেছিলেন, পাস্ট ফর্ম। তো এখানে রুজভেল্ট বলছেন এ কান্ট্রিজ সাকসেস, একটি দেশের সফলতা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। তিনি বলছেন ডিপেন্ডস অন ডিসিপ্লিনড ওয়ার্ক, এটা নির্ভর করে ডিসিপ্লিনড ওয়ার্ক অ্যান্ড ক্যারেক্টার। ডিসিপ্লিন মানে হচ্ছে সুশৃঙ্খল, অর্থাৎ সুশৃঙ্খল কাজ এবং চরিত্রের উপরে এটা বেশিভাবে নির্ভর করে। যে মানুষ যার চরিত্র সুশৃঙ্খল এবং যে সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে, হ্যাঁ, তাদের উপরেই একটি জাতির সফলতা নির্ভর করে। অ্যান্ড ডেমোক্রেসিস রিকোয়ার লিডার। ডেমোক্রেসি মানে হলো গণতন্ত্র, লিখে নাও নোট খাতায়। বলছে গণতন্ত্রে ওই ধরনের লিডার বা নেতাদের প্রয়োজন হয় অব দ্য বেস্ট ক্যারেক্টার, যাদের ক্যারেক্টার বা চরিত্র সর্বোৎকৃষ্ট। বলছে ডেমোক্রেসি রিকোয়ার লিডার্স অফ দ্য বেস্ট ক্যারেক্টার, গণতন্ত্রে এমন নেতার প্রয়োজন, ঠিক আছে, যাদের চরিত্র হচ্ছে সর্বোৎকৃষ্ট। টু হোল্ড অল সিটিজেন্স টু দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, যাতে তিনি সকল নাগরিককে সর্বোচ্চ যে আত্মমর্যাদায় মানে ধরে রাখতে পারেন, ঠিক আছে, সর্বোচ্চ আদর্শ বজায় যেন তারা রাখতে পারে। কারণ দেখো, আমরা যাদেরকে দেখি তাদের কাছ থেকে শিখি। তুমি তোমার টিচারদের কাছ থেকে, অনেক টিচার আছে তোমাদের যাদেরকে কি করো তোমরা সর্বোৎকৃষ্ট মনে করো, তাই না? তাদের কাছ থেকে তোমরা তোমাদের জীবনের কি বলবো যে আইডিয়াল, হ্যাঁ, বা আদর্শ গ্রহণ করো। তো একটা গণতান্ত্রিক সিস্টেমে বা ব্যবস্থায় যদি লিডার বা নেতা তিনি যদি আদর্শিক না হন, তার যদি নিজেরই কোনো আদর্শ না থাকে, তাহলে আমরা নিজেরা কিভাবে আদর্শ ধরে রাখবো? আমরা যদি আমাদের নেতাদেরকে দুর্নীতি করতে দেখি, আমরা যাদেরকে নেতা বা লিডার মনে করি তাদেরকে যদি দেখি যে তারা ন্যায় অন্যায়ের মধ্যে কোনো পার্থক্য করছে না, তারা দেদারসে অন্যায় করে যাচ্ছে, তাহলে আমরাও তো সেই স্ট্যান্ডার্ডেই চলে যাব, তাই না? আমরা তো নতুন কিছু করার কি চেষ্টা করব না। তো এই কথাটাই তিনি বলতে চেয়েছেন, কে? থিওডোর রুজভেল্ট। আর কি বলছেন? দিস ইজ হোয়াট হি সেড, তিনি কি বলেছিলেন এবার সেই বিষয় এখানে ব্যাখ্যা করা হয়েছে। চলো দেখি তিনি কি বলেছিলেন। দেখো, খুব ভালো করে খেয়াল করো, হ্যাঁ। ইট ইজ নট দ্য ক্রিটিক হু কাউন্টস। হ্যাঁ, বলা হচ্ছে যে ওই সমালোচক, ঠিক আছে, বা সমালোচনা যারা করে তাদের সংখ্যাটা আসলে কোনো বিষয় নয়। নট দ্য ম্যান হু পয়েন্টস আউট
হাউ দ্য স্ট্রং ম্যান স্ট্যাম্বলস, অথবা ওই লোকটাও কোনো গুরুত্ব বহন করে না যে খুঁজে খুঁজে বের করে যে কিভাবে একজন শক্তিশালী মানুষ হোঁচট খেয়ে পড়ে যায়, অর who or where the doer of deeds could have done them better, অথবা যারা কাজ করে কিভাবে এটাকে আরো ভালো করা যায় এই বিষয়ে কথা বলে কোনো লাভ হবে না। মানে তিনি বলতে চাচ্ছেন যে তারা যারা সমালোচনা করে, অথবা তারা যারা কোনো শক্তিশালী মানুষের পতনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চায়, অথবা তারা যারা বলতে চায় যে এই কাজটা আরো ভালো করে করা যেত, এরা আসলে কোনো গুরুত্বই বহন করে না, কারণ তারা নিজেরাই তো কাজ করে না, তাই না? তারা নিজেরাই তো অলস। তো তিনি বলছেন দি ক্রেডিট বিলংস টু দ্য ম্যান হু ইজ অ্যাকচুয়ালি ইন দ্য অ্যারিনা, আসল কৃতিত্ব তো সেই লোকের যে মাঠে কাজ করে, যে ঘরে বসে সমালোচনা করে না, যে সে যে কাজ করে যায়, সে কাজ করছে, ঠিক আছে, তারই সকল কৃতিত্ব। হুজ ফেস ইজ মেয়ার্ড বাই ডাস্ট অ্যান্ড সোয়েট অ্যান্ড ব্লাড, যার মুখ মলিন হয়ে থাকে ধুলায়, ঘামে এবং রক্তে, কারণ তারা কাজ করছে, তারা পরিবর্তনের জন্য চেষ্টা করছে, তারাই হলো গুরুত্বপূর্ণ। ওই যে যারা ঘরে বসে বুলি আওড়ায়, বড় বড় কথা বলে, লেকচার দেয়, কিন্তু কামে কিছুই করে না, এদেরকে দিয়ে কোনো কাজ নেই। তোমাকে কাজ করতে গেলে কি করতে হবে? মাঠে নামতে হবে। তারপর বলছে হু স্ট্রাইভস ভ্যালিয়েন্টলি, স্ট্রাইভ মানে হচ্ছে চেষ্টা করা, ঠিক আছে, যারা বীরত্বের সাথে চেষ্টা করে যায়। হু এয়ার্স, যারা ভুল করে, অ্যান্ড কামস শর্ট এগেইন অ্যান্ড এগেইন, এবং আবার সেই আগের অবস্থায় ফিরে আসে। বিকজ দেয়ার ইজ নো ইফোর্ট উইদাউট এরর, কারণ ত্রুটি ছাড়া কোনো প্রচেষ্টাই সফল হয় না। এখানে বলছে দেয়ার ইজ নো ইফোর্ট, এফোর্ট মানে প্রচেষ্টা, হ্যাঁ, আর উইদাউট এরর মানে ভুল ছাড়া, মানে ত্রুটি, এরর মানে ত্রুটি, যে এরর বা ত্রুটি ছাড়া কোনো প্রচেষ্টাই সফল হয় না। অ্যান্ড শর্ট কামিং, অভাব ছাড়া কোনো প্রচেষ্টাই সফল হয় না। শর্ট কামিং মানে হলো অভাব। বাট হু ডাজ অ্যাকচুয়ালি স্ট্রাইভ টু ডু দ্য ডিডস, ঠিক আছে, বলছে কিন্তু বাট হু ডাজ অ্যাকচুয়ালি স্ট্রাইভ টু ডু দ্য ডিডস, আসলে তারা কোন একটা কাজের পেছনে সত্যিকার অর্থেই লেগে থাকে, ঠিক আছে, এইটাই বলতে চাচ্ছেন তিনি। বলছে হু নোজ দ্য গ্রেট এনথুসিয়াজম, দ্য গ্রেট ডিভোশনস, ঠিক আছে। তো বলছে বাট হু ডাজ অ্যাকচুয়ালি স্ট্রাইভ টু ডু দ্য ডিডস, তারাই কাজের পেছনে লেগে থাকে। হু নোজ দ্য গ্রেট এনথুসিয়াজম, যারা ওই কাজের প্রতি বিশেষভাবে অনুপ্রাণিত। দ্য গ্রেট ডিভোশনস, যাদের ওই কাজের উপরে ভক্তি আছে। তাহলে একটা কাজ সম্পর্কে যদি অনুপ্রেরণা না থাকে, তুমি যা করছো এই কাজটা যদি তোমাকে অনুপ্রাণিত না করে যে কেন আমি এটা করব, ঠিক আছে, যদি তার প্রতি তোমার ভক্তিটা না থাকে যে কেন এটা আমি করব, তাহলে তুমি আসলে ওই কাজটা করতে পারবা না। কাজ করতে গেলে ওই কাজের প্রতি তোমার অনুপ্রেরণা থাকতে হবে, ভক্তি থাকতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিই, এই দেখো এই যে ভিডিওগুলো আমি তোমাদের জন্য তৈরি করি, আমার অনুপ্রেরণাটা কি? যে আমি যা শিখেছি থ্রু আউট মাই হোল লাইফ, আমার সারা জীবন ধরে, আমি সেটা তোমাদেরকে শিখাতে চাই। কারণ আমি মরে গেলেও, দুনিয়া থেকে চলে গেলেও, আমার অর্জনটা যেন আমার সাথেই কবরে চলে না যায়, এটা যেন তোমাদের মধ্যে থেকে যায়। এর জন্যই কিন্তু আমি শ্রম দিই তোমাদের জন্য, ঠিক আছে। তো একইভাবে তোমারও নিশ্চয়ই তুমি যে কাজটা করবে বা করছো, তার প্রতি তোমার একটা অনুপ্রেরণা থাকতে হবে, একটি ভক্তি থাকতে হবে যে কেন আমি এটা করব, আদারওয়াইজ তুমি কাজটা করতে পারবে না। তারপরে কি বলছে দেখে চলো। বলছে কোথায় ছিলাম, হ্যাঁ, হু স্পেন্ডস হিমসেলফ ইন এ ওর্দি কজ, যে নিজেকে কোনো একটা বড় লক্ষ্যের জন্য বিলিয়ে দেয়। হু অ্যাট দ্য বেস্ট নোস ইন দ্য এন্ড, বলছে তারাই নিজেকে, যারা কোনো বড় লক্ষ্যের জন্য বিলিয়ে দেয়, কারা তারা? তারা হচ্ছে হু অ্যাট দ্য বেস্ট নোস, তারা খুব ভালো করেই জানে, ইন দ্য এন্ড মানে সব শেষে, দ্য ট্রায়াম্ফ অফ হাই অ্যাচিভমেন্ট, যে তাদের জন্য বিজয় অপেক্ষা করছে, কোনো উঁচু অর্জনের বিজয়। তো যারা জানে যে কাজের শেষে তারা বিশাল বড় কোনো অর্জন প্রাপ্ত হবে, তারাই নিজেদেরকে কি কাজের পিছনে বিলিয়ে দেয়, ঠিক আছে। অ্যান্ড হু অ্যাট দ্য ওর্স্ট, ইফ হি ফেলস, অ্যাট লিস্ট ফেলস হোয়াইল ডেয়ারিং গ্রেটলি, এবং তারা এটাও জানে এই কাজ করতে যে যদি আমি বিফল হই, তাহলে আসলে আমি বিশাল কিছু একটা করার চেষ্টা করেছি, বিফল হয়েছি, তার মানে আমি কিছু শিখেছি,
হয় আমি জিতেছি, না হলে আমি শিখেছি। বিফলতা বলে কোনো কিছু নেই। তারা খুব ভালো করেই জানে যে আমি কাজটা করতে যে যদি বিফলও হই, তাতেও আমার মনে কোনো কষ্ট নেই, কারণ আমি বড় কিছু অর্জন করার জন্যই আমার চেষ্টাটা করেছিলাম। তারপরে কি বলছে? সো দ্যাট হিজ প্লেস শ্যাল নেভার বি উইথ দোজ, তাই কখনোই তার স্থান ওদের সাথে হওয়া উচিত নয়। কারা? কোল্ড অ্যান্ড টিমিড, যারা ভীতু এবং ঠান্ডা প্রকৃতির। তারা বাইরে আসতে চায় না, তারা মাঠে নামতে চায় না, তারা কাজ করতে চায় না। তো একটা মানুষ যে বিশাল বড় কিছু অর্জন করতে চায় জীবনে, তাদের কখনোই এই ধরনের ঠান্ডা এবং ভীতু প্রকৃতির লোকদের সাথে থাকা উচিত নয়। হু নোজ নাইদার ভিক্টোরি নট ডিফিট, যারা জয়ও জানে না, পরাজয়ও জানে না। কারণ যে চেষ্টা করে সে হয় জয়ী হয়, না হলে পরাজিত হয়। কিন্তু যারা চেষ্টা করে না, সে জয়ও হয়, তার জয়ও কখনো হয় না, তার পরাজয়ও কখনো হয় না। সে শুধু থাকে তার ব্যক্তিগত বিষয়টাকে নিয়ে। তো এই আসলে থিওডোর রুজভেল্টের যে ওভারঅল বক্তৃতা, এটা কিন্তু আমাদের জন্য খুব বড় শিক্ষণীয় একটা বিষয়। তো আমি যদি তোমাদেরকে সংক্ষেপে বিষয়টা বলি, যে তিনি এই বক্তৃতার মাধ্যমে তাদের কিছু মানুষকে প্রেইজ করেছেন। প্রেইজ মানে তাদের জন্য তিনি উচ্চকিত কণ্ঠে বলেছেন যে এমন মানুষ হতে হবে যারা কাজ করবে, ঠিক আছে, এমন মানুষ হতে হবে যারা বড় লক্ষ্য অর্জনের জন্য নিরলস প্রচেষ্টা করে যাবে, এমন মানুষ হতে হবে যারা জানবে যে কাজের সাথে আমার জয় পরাজয় সবই থাকবে, কিন্তু আমি হাল ছেড়ে দেব না। হয় আমি বিশাল কিছু অর্জন করার জন্য নিরলস পরিশ্রম করব, অথবা শিখব, আমার পরাজয় বলে কিছু নেই। আর কি হওয়া যাবে না? ওই মানুষগুলো হওয়া যাবে না যে যারা কাজ না করে ঘরে বসে আরেকজনকে পরামর্শ দিয়ে বেড়ায়, ঠিক আছে, যারা জয় বা পরাজয় দুটোকেই ভয় পায়, যারা জয়ের জন্য কাজ করে না, পরাজিত হতে চায় না, এরকম মানুষ হওয়া যাবে না। যারা ঠান্ডা প্রকৃতির, ভীতু, যারা কোনো কাজ করতে এগিয়ে আসতে ভয় পায়, এরকমটি হওয়া যাবে না। তো আমাদের এই বক্তৃতার মাধ্যমে থিওডোর রুজভেল্ট, তার কাছ থেকে আমরা যেটা শিক্ষা পাই যে একজন ভালো নাগরিক, রাষ্ট্রের একজন ভালো নাগরিক হতে গেলে আমাদেরকে কি কি গুণাবলী ধারণ করতে হবে। তো আজকের লেসনটা এই পর্যন্তই। পরবর্তী লেসনটা আমরা কি আছে একটু রিক্যাপ একটু দেখে নেই। যে দেখো, এখানে আমাদের ফ্যাক্ট, অপিনিয়ন এবং আরও কিছু বিষয় ধারণা দেওয়া আছে, এবং আমাদেরকে চার্টটা পূরণ করতে হবে। তো 15 পৃষ্ঠার এই কাজটা আমরা পরবর্তী ক্লাসে করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো, আর ভিডিওটি বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দিও। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনা করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।